আসসালামু আলাইকুম। আমি প্রফেসর অধ্যাপক ডাক্তার আল-আমিন মৃধা ক্রিশ্চিয়ান মমের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে উত্তর দেব। আমাদের প্রথম যে ভাই প্রশ্ন করেছেন তার নাম মাহিম। উনি প্রশ্ন করছেন, স্যার আমার বাচ্চার বয়স ৩ বছর, ওকে কৃমিনাশক ঔষধ খাওয়াই, তারপরও কৃমি সমস্যা হয়। ডাক্তার দেখাই ওষুধ খাওয়াইছি, কিন্তু এখনও সমস্যা হতেই আছে। কী করণীয়? হ্যাঁ, এরকম অনেক বাচ্চারই এই কৃমির একটা সমস্যা হয়। আমরা মনে রাখবো যে আ আ কৃমির ঔষধগুলো সাধারণত ১ বছরের পরে খাওয়াতে হয় এবং ১ বছরের পরে ৬ মাস অন্তর, অন্তর কৃমির ওষুধ খাওয়ানো হয়। তবে বারবার যদি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের হচ্ছে আ এটা একসঙ্গে হচ্ছে পারিবারিকভাবে যে কৃমি ওষুধগুলো খাওয়ার নিয়ম। যদি আমরা এটা না খাই তাহলে একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে বাচ্চাকে আমরা আ উম আমাদের হচ্ছে দৈনন্দিন যে হাত ধোয়া এবং হচ্ছে পায়খানা করার পরে হচ্ছে হাত পরিষ্কার করে দেওয়া এবং যাকে যে মা হচ্ছে যত্ন করে অথবা হচ্ছে যদি কেয়ারটেকার থাকে উনি যে যত্ন করেন তার হাত পরিষ্কার করতেছে কিনা এই জিনিসগুলো খেয়াল করা। তারপরে হচ্ছে আমি বলব যে পানি আমাদের পানি যেটা খেতে দিই সেই পানিটা যেন আমরা হচ্ছে ফুটানো পানি যেন হয় এবং গোসলের পানি ১ম ৫ বছর পর্যন্ত ঢাকাতে যারা আছে তারা যেন হচ্ছে গোসলের পানিও ফুটানো পানি হয়। তাহলে দেখবেন যে কৃমির যে উপদ্রব সেটা থাকবে না এবং ওষুধগুলো কার্যকরী হবে। এর এর এরপরের যে আ প্রশ্ন, উনি আয়ান, তার বাচ্চার বয়স ৩ বছর, প্রায় বলে মাথা ব্যথা, এর করণীয় কী? হ্যাঁ, ৩ বছরের বাচ্চা অনেক সময় দেখা যায় যে কিছু, কিছু অসুখ যদি থাকে তাহলে মাথা ব্যথার কথা বলে। তবে মাথা ব্যথার প্রধান কারণে সাধারণত যদি প্রথমে সর্দি জ্বর হয়, এগুলো কিন্তু প্রথমে শুরুই হয় হচ্ছে মাথা ব্যথা দিয়ে। এগুলো দেখা যায় যে অল্প সময়ের মধ্যে যে আমরা যদি জ্বরের চিকিৎসা করি তাহলেই সাধারণত ভালো হয়ে যায়। আর অন্যান্য কারণ যেগুলো হচ্ছে মাথা ব্যথা হয়, যেমন যদি সাইনোসাইটিস হয় এবং হচ্ছে যদি পারিবারিকভাবে কোনো হচ্ছে মাথা ব্যথার যদি অসুখ থাকে, আর যদি যদি হয় যে চোখের পাওয়ার যদি হচ্ছে কম বেশি যদি হয়, সেই ক্ষেত্রে চোখের যদি ডাক্তারকে আমরা দেখাই নিই তাহলেই কিন্তু মাথা ব্যথার উপশম হয়। এছাড়াও যদি দেখা যায় যে মাথা ব্যথা হতেই আছে 3 বছরের বাচ্চা, আ মাথা ব্যথা হয়, সঙ্গে, সঙ্গে বমি হয়, তাহলে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। এরপরের ভাই যিনি প্রশ্ন করেছেন, বাবুল আহমেদ, আমার বাচ্চার বয়স ৩ মাস, বাট আমার বাচ্চা একেবারেই ঘামে না। হ্যাঁ, এরকম কোনো সময় হয়, দেখা যায় যে কোনো অসুখ ছাড়াই কিন্তু এরকম হতে পারে। যদি বাচ্চার যদি ওজন ঠিকমতো বাড়ে এবং ফুসফুসে যদি অসুখ যদি না হয়, তাহলে এবং তার মাথার চুল, নখ এগুলো যদি ঠিকমতো থাকে, তাহলে এর জন্য কোনো কিছুই করতে হয় না। আর যদি দেখা যায় যে তার নখের স্বাভাবিক যে নখ থাকে, সেই নখগুলোর হচ্ছে কোনো আ হয়তো পরিবর্তিত আছে অথবা কোনো নখের আ আ ঠিকমতো নাই, চুলের যদি হচ্ছে খুবই স্বল্পতা থাকে, তাহলে একজন শিশু বিশেষজ্ঞের কাছে পরামর্শ গ্রহণ করতে হয়। এরপরের প্রশ্ন যে আ তানিম খান, ৬ মাসের বাচ্চা রিকেটস রোগের জন্য কি করা উচিত? ৬ মাসের বাচ্চা সাধারণত কিন্তু রিকেটস রোগগুলো কম হয়। তবে হতে পারে না তা না। জন্মের থেকেও কারো হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। সেই ক্ষেত্রে কিছু, কিছু করণীয় করতে হয়। যেমন হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট যদি হয়, যেসব বাচ্চার ওজন কম নিয়ে জন্মগ্রহণ করে, তাদের কিন্তু জন্মের পরপর থেকেই আমরা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিই। ভিটামিন ডি খেতে দিই এবং তার বাচ্চার জন্য সাধারণত এটা প্রয়োজন পড়ে না। যদি কিছু, কিছু জেনেটিক কারণ আছে যেখানে হচ্ছে ভিটামিন ডির আম অভাব অভাব হয় না, কিন্তু ভিটামিন ডি থাকলেও সেটা কার্যকরী হয় না জন্য রিকেটস হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলব যে যদি স্বাভাবিক ভিটামিন ডি খেয়ে যদি রিকেটসের মতো মনে হয়, রিকেটস সাধারণত আপনাদের স্বাভাবিক মানুষের বুঝার কথা না ডাক্তার ছাড়া। এরকম ক্ষেত্রে কোনো সন্দেহ হলে একজন ডাক্তারের পরামর্শ নিলে আপনি দেখবেন যে আপনার বাচ্চার রিকেটস হওয়া থেকে রেহাই পাবে। পরের ভাই যে প্রশ্ন করছেন তিনি শ্রাবণ, বাচ্চাদের গোসলের পানিতে ডেটল দেওয়া যাবে কিনা? খুবই ভালো একটা প্রশ্ন। আমরা প্রায়ই দেখেন যে আমাদের মা, দাদি, নানি, চাচি সবাই কিন্তু একটা ধারণা যে বাচ্চাকে আদর করে আমরা করি যে বাচ্চার গোসল করার পানি এবং বাচ্চার হচ্ছে কাপড়-চোপড় ধোয়ার পানিতে আমি আমার ডেটল, স্যাভলন এগুলাকে দিয়ে আমি করাবো। কিন্তু আপনারা মনে রাখবেন যে যদি বাচ্চাকে গোসল করানো বিশেষ করে এই পানিগুলোতে কোনো ডিটারজেন্ট দেওয়া ঠিক না।
আপনারা গোসল করাবেন ফুটানো পানি ঠান্ডা করে এই পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবেন। আর ঢাকা শহরের বাইরে যদি হয়, টিউবওয়েলের পানি যদি হয়, তাহলে এই পানি কোনো রকম ফুটানোর প্রয়োজন পড়ে না। কিন্তু ঢাকাতে যেহেতু সাপ্লাইয়ের পানি, এখানে হচ্ছে ফুটানোর প্রয়োজন পড়ে। ফুটানোর পরে সরাসরি গোসল করাবেন। এখানে কোনো ডিটারজেন্ট দিবেন না। এই জন্যই দিবেন না যে দেখা যায় যে ডিটারজেন্ট কিন্তু আমাদের চোখের জন্য হচ্ছে ক্ষতিকারক। আমরা যদি পানিতে ডিটারজেন্ট দিই তাহলে এই পানিটা বাচ্চা গোসল করার সময় সহসায় কিন্তু চোখ খুলে বন্ধ করে, তাহলে চোখের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে দেখা যায় চোখের যে হচ্ছে মিউকাস মেমব্রেন আছে এটাকে ক্ষত সৃষ্টি করতে পারে। যার জন্য গোসলের পানিতে কোনো অবস্থাতেই আমরা যেন ডিটারজেন্ট না দিই। এরপরে হচ্ছে মানে রুজি উনি প্রশ্ন করছেন, স্যার আমার মেয়ের বয়স 4 বছর, মাথায় চুল আছে এবং ছোট ছোট গুটি গুটি হয়, মাথায় চুলকানি হয়, কি করণীয়? হ্যাঁ, এইরকম বাচ্চার 4 বছর বা তার আগে এবং জন্মের পরেও কিন্তু দেখা যায় যে এইরকম হচ্ছে গুটি হয়। সাধারণত এগুলো কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস থেকে হয়ে থাকে। আর 4 বছরের বাচ্চার যদি দেখেন যে এটা হয়, তাহলে সেবোরিক ডার্মাটাইটিস এবং স্কিনের কিছু অসুখ, ফাঙ্গাল ইনফেকশন, আর যদি যদি হয়, লাউস যদি হয়, যেটা উকুন, এগুলো কিন্তু খেয়াল রাখা লাগে যে এগুলো হচ্ছে কিনা, তাহলে কিন্তু চুলকানি হতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেকটার জন্যই কিন্তু চিকিৎসা ভিন্ন ভিন্নভাবে আছে। যে আমাদের অ্যালার্জি ডিজিজ যদি কোনো কিছু হয়, তাহলে তো সেগুলোর হচ্ছে চিকিৎসা স্টেরয়েড ক্রিমগুলো দিতে হয়। আর যদি প্রাথমিক অবস্থায় আমরা মনে রাখবো যে গোসল করার আগে সাধারণত আমরা আধা ঘন্টা আগে নারকেল তেল অথবা অলিভ অয়েল দিয়ে রেখে যদি আমরা বাচ্চাকে শ্যাম্পু করে গোসল করা দিই সপ্তাহে 2 দিন, এইভাবে করাই দিলে কিন্তু এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর তারপরেও যদি ওরকম চুলকায় বা হচ্ছে কোনো রকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শিশু বিশেষজ্ঞের কাছে গেলে এখানে একটা স্টেরয়েড ক্রিম বা এগুলো ব্যবহার করলে এগুলো ঠিক হয়ে যায়। শাওন প্রশ্ন করছেন, আমার ছেলের বয়স 8 বছর, দিনের অন্য কোনো সময় বমি করে না, শুধু সকালে খেলেই বমি করে, আমি কি করতে পারি? 8 বছরের বাচ্চাদের যেসব বাচ্চা দেখা যায় যে দেরিতে ঘুমায় এবং হচ্ছে দেরিতে উঠে, এরা যদি সকালে সাধারণত খেতেই চায় না, খেলেই হচ্ছে বমি করে, এটা কিছুটা বলতে পারেন যে হচ্ছে অভ্যাসগতভাবে। যদি দেখা যায় যে সঙ্গে পাতলা পায়খানা নাই এবং ওর ওজন ঠিক মতো বাড়তেছে, তাহলে এই বাচ্চার জন্য কোনো কিছুই করতে হয় না। তবে ওকে হচ্ছে যে আগে ঘুমানো এবং হচ্ছে আগে ঘুম থেকে উঠে যদি আপনারা অভ্যাস করেন খাওয়া, তাহলে দেখবেন যে এই অবস্থা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে গেছেন। এরপরে শহীদুল ইসলাম এই ভাই প্রশ্ন করছেন যে আমার বাচ্চা শ্যাম্পু খেয়ে ফেলছেন, আমি কি করব? হ্যাঁ, শ্যাম্পু যদি খেয়েই ফেলে তাহলে হয়তো আপনার জন্য এখন উপকার হবে না আমার এই প্রশ্নের উত্তর। তবে আমি বলবো, যদি শ্যাম্পু খাওয়া হবে না এবং হচ্ছে খাওয়াবো না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি খেয়েই ফেলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো অবস্থাতেই বমি করানোর জন্য চেষ্টা করব না এবং হচ্ছে কোনো গলায় হাত দিয়ে যেন হচ্ছে কোনো রকম আমি না করি। সাধারণত অল্প পরিমাণ খেয়ে ফেললে এটাতে কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। তবে বেশি কিছু যদি খেয়ে ফেলে তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। তবে অল্প খেয়ে ফেললে কোনো কিছুই করতে হয় না, এটা কোনো ক্ষতিও করবে না। তবে যদি আপনি বের করার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি স্বাভাবিক লোকেরা কেউ যেন চেষ্টা না করে। আমার বাচ্চার বয়স, এরা মোনাকা তারাফা প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 3 বছর, সে অতিরিক্ত ঘামছে কেন, তার কারণ কি হতে পারে? অতিরিক্ত একেবারে না ঘামাও, যা কিছুক্ষণ আগে আমি উত্তর দিলাম যে এটার কিছু কারণ আছে। আর বেশি ঘামারও কিন্তু আমরা মনে রাখবো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কিন্তু ঘামতে পারে। তবে যেসব বাচ্চা ধরেন যে এখন যে হিউমিডিটি এবং হচ্ছে টেম্পারেচার, সেই টেম্পারেচারে প্রায় বাচ্চাই কিন্তু ঘামেই, এটাকে আমি যেন অতিরিক্ত ঘাম না মনে করি। আর যদি দেখা যায় যে ঠান্ডা অবস্থায় আছে তবুও বাচ্চা ঘামতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে রাখবো যে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য, তার মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যই বাচ্চারা বেশি ঘামে। আমি সেই ক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞের যদি পরামর্শ নিই, তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন হচ্ছে এখন প্রায় লাগে। সেই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের যদি ওষুধটা খায় তাহলে ঠিক হয়ে যায়। আর এছাড়াও বাচ্চার গায়ে রোদ লাগানো এবং হচ্ছে ডিমের কুসুমগুলো খাওয়ানো যদি হয় তাহলে সে হচ্ছে মোটামুটি ভিটামিন ডি পেয়ে যায়। এরপরে মোহাম্মদ মুনির প্রশ্ন করছেন যে আমার মেয়ের বয়স 3 বছর 8 মাস, আজ রাত থেকে খেয়াল করলাম ও প্রস্রাবের জায়গাটা অনেকটা ফুলে গেছে
আর ব্যথায় প্রস্রাব করার সময় কান্নাকাটি করছে। এখন আমার কি করা উচিত? আপনি হয়তো আমার এই প্রশ্ন যখন শুনবেন তখন হয়তো এটা আপনার উপকার নাও হতে পারে, অলরেডি হয়তো এর সমস্যার সমাধান হয়ে যাবে। তবে যদি এইরকম হয় তাহলে মনে রাখবেন যে বাচ্চা যদি কোনো অ্যালার্জিক ডিজিজ অথবা ফাঙ্গাল প্রস্রাবের রাস্তায় বা চারপাশের ফাঙ্গাল ইনফেকশনের জন্য, অথবা দেখা যায় যে কারো কৃমির জন্য প্রস্রাবের রাস্তায় কিন্তু চুলকায়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা কারণই বের করে সাধারণত চিকিৎসা দিতে হয়। যদি এটা কৃমির যদি মনে হয় ছোটো ছোটো কৃমির, তাহলে সেটা চিকিৎসা আছে, কৃমির ওষুধ দিতে হয়। আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে এগুলো সাধারণত ক্রিম, অয়েন্টমেন্ট আছে, সেগুলো ব্যবহার করতে হয়। আর যদি আমরা মনে করি যে বাচ্চাটার অন্য কোনো আঘাত বা এগুলো রাখছে, সেই জিনিসটা খেয়াল রাখাও কিন্তু আমরা চিকিৎসা নিতে পারি। এবং এই ক্ষেত্রে আপনার কোনো রকম সন্দেহ হলে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যে দেখায় এর চিকিৎসাটা নেওয়াই ভালো। এবং নিজে কোনো রকম চিকিৎসা না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো হবে। রোমানা উনি প্রশ্ন করছেন, আমার বাচ্চার বয়স 6 মাস, আজকে 2 দিন ধরে তার আমাশয় সবুজ লালচে পায়খানা হয়, আমি কি করব? যদি 6 মাসের বাচ্চা যদি লালচে পায়খানা হয় বা পায়খানায় রক্ত আসে, তাহলে আমি সবচেয়ে প্রথমে বলবো, যদি বাচ্চাটা যদি বুকের দুধ খায় তাহলে গায়ে জ্বর আছে কিনা, জ্বর থাকলে তার ঔষধ লাগবে। আর যদি বুকের দুধ না খায়, মানে বাইরের কোটার দুধ খায় যদি, যেটা খাওয়ানো ঠিক না, তাহলে কোটার দুধ খাওয়ালে কিন্তু এইসব বাচ্চাদের এই সমস্যাটা হয় এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন হয়। এবং কোটার দুধ খাওয়ানো সেই সময় বন্ধ করে দিতে হবে। এবং কোনো স্বাভাবিক অবস্থায় প্রথম 6 মাস শুধুই বুকের দুধ খাওয়ানো লাগবে। বুকের দুধের পরবর্তী 2 বছর, মানে 6 মাসের পরে 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার যদি খাওয়ান, তাহলে বাচ্চাদের সাধারণত রক্ত আমাশয় বা রক্ত সম্পর্কিত পায়খানায় রক্ত আসার সম্ভাবনা খুবই কম। তবে আর্টিফিশিয়াল কোনো কিছু খাওয়ালে এই সমস্যা হয় এবং সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন পড়ে। আপনার যদি এরকম হয় তাহলে একজন শিশু বিশেষজ্ঞের প্রয়োজন পড়তে পারে এবং দেখানোর প্রয়োজন পড়তে পারে। আর সুমাইয়া উনি প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 14 মাস, ওর কিছুদিন পর পেট খারাপ করে, ঠান্ডা লাগে, এখন কি করা উচিত? যদি কিছুদিন পর মানে কি, আমরা যারা ঢাকায় আছি আমাদের কিন্তু বাচ্চাদের দেখা যায় যে প্রতি মাসে একবার করে ঠান্ডা লাগে এবং যে জীবাণু দিয়ে ঠান্ডা হয়, ওই একই জীবাণু কিন্তু পাতলা পায়খানার কারণও হতে পারে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা এবং পাতলা পায়খানা দেখা যায় যে 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত থাকে, এবং এগুলোর জন্য ঠান্ডার জ্বর থাকলে জ্বরের চিকিৎসা করা, এবং পাতলা পায়খানা যদি হয় তাহলে শুধুই খাওয়ার স্যালাইন যদি আপনি খাওয়ান, তাহলে দেখা যাবে যে এই বাচ্চাগুলো ভালো হয়ে যায়, তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। শিমু প্রশ্ন করছেন, আমার বাচ্চা প্রস্রাবের ইনফেকশন, ঘন জ্বর আসে, খাবার খায় না, শুকিয়ে যাচ্ছে, করণীয় কি? বাচ্চার বয়স আপনি লেখেননি, যদি বয়স ভেদে কিছু আছে, বাচ্চার যদি প্রস্রাবের ইনফেকশন যদি আপনি একবার প্রমাণ হয়ে থাকে, তাহলে ওই বাচ্চাদেরকে সাধারণত প্রতি মাসে একবার প্রস্রাব, পরপর 3 মাস প্রস্রাব পরীক্ষা করতে হয় যে প্রস্রাবে ইনফেকশন থেকে যাচ্ছে কিনা। বারবার ইনফেকশন হওয়া কিন্তু একটা ভয়েরই কারণ। সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই আপনার চিকিৎসা করা উচিত, যাতে প্রথমবারে আমি ইনফেকশনের চিকিৎসাটা সঠিক করি এবং সঠিক করলে দেখা যাবে পরবর্তী সময় হবে না। তবে প্রথম যে ইনফেকশনটা হলো সেটাও মনে রাখবো যে ইনফেকশনটা কেন হলো। যেসব বাচ্চাদের দেখা যায় যে যদি টাইট বস্ত্র পরিধান করা, সিল্কি প্যান্ট পরিধান করা, প্যাম্পার পরানো, এবং দেখা যায় যে প্যাম্পার পরানো অধিক সময় প্যাম্পার পরে রেখেই ঘুমায় রাখা, তাছাড়া বাচ্চা যদি কনস্টিপেশন হয়, এইসব বাচ্চাদের দেখা যায় যে ইনফেকশন হয়। এছাড়াও যদি মূত্রনালীরও কিছু অসুবিধা যদি থাকে, সেই ক্ষেত্রেও প্রস্রাবের প্রদাহ হতে পারে। যে কারণে হোক, এই কারণটা বের করে আমাদের চিকিৎসা দেওয়া উচিত এবং সঠিক চিকিৎসা করা উচিত। কারণ প্রস্রাবের ইনফেকশন বারবার যদি হয় তাহলে কিন্তু কিডনির সংক্রমণ হতে পারে, যেটা বাচ্চার জন্য খুবই খারাপ। তো আমি বলবো, যদি এরকম হয় এবং ওজন যদি কম হয়, তাহলে একটা সতর্কতা অবলম্বন করাই ভালো। আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেয়ে বাচ্চাকে দেখানোর পরে সঠিক চিকিৎসা করাই আমার মনে হয় ভালো হবে। নাদির প্রশ্ন করছেন, আমার ছেলের বয়স 16 মাস, কিন্তু সে দাঁড়ায় না, হাঁটায় না, কি করব?
16 মাসের বাচ্চা সাধারণত আমাদের 10 মাসেই কিন্তু 9 মাসে ধরে দাঁড়াবে এবং 10-11 মাসে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে। আর 13 মাসে সে হচ্ছে সাধারণত 1 স্টেপ আরেকজনের হাত ধরে হাঁটবে। 16 মাসে সাধারণত দাঁড়ানোর কথা। যদি জন্মের সময় কোনো অসুবিধা হয়েছিল কিনা, জন্মের সময় কোনো অক্সিজেন প্রয়োজন পড়ছিল কিনা এবং তার পর হচ্ছে কোনো হসপিটালের চিকিৎসা করা লাগছে কিনা, যেমন ধরেন যে খিঁচুনি হয়, কারো জন্ডিস হয়, এরকম যদি হয়ে থাকে এবং তার যদি অক্সিজেনের ঘাটতি হয়ে থাকে তাহলে কিছু কিছু চিকিৎসা প্রয়োজন পড়ে। আমি বলবো 16 মাসের বাচ্চা যদি এখনও না বসে বা না দাঁড়ায় তাহলে আপনি নিকটস্থ যে কোনো শিশু বিকাশ কেন্দ্রে যদি যান তাহলে দেখবেন যে ওনাদের পরামর্শ নিলে আপনি এখান থেকে ফল পাবেন এবং একজন শিশু বিকাশ কেন্দ্রে দেখানোই ভালো। রিমা নামে প্রশ্ন করছেন যে আমার বাচ্চার বয়স 2.5 বছর, 2-3টা কথা বলতে পারে, কি করব? 2.5 বছরে যদি 2-3টা কথা একসঙ্গে লাগায় বলে তাহলে আমার মনে হয় যে ও ঠিকই আছে, ওর কোনো অসুবিধা নাই। এবং ডিস্টিংক্টলি যদি বাপ মাকে চিনে, কথা যদি 2-3টা একসঙ্গে যে লাগে, আমাকে দাও, তুমি নাও, এই কথাগুলো আমাকে মানে তুমি ধরো, এই যে লাগানো শব্দ যদি করতে পারে তাহলে তার এখন কোনো স্পিচ ডিলে নাই, এটার জন্য আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তবে বাবা মার উচিত হবে যে বাচ্চার কাছ থেকে টিভি, মোবাইল যেন প্লের জন্য না দিই এবং কোনো আমরা ট্যাব অথবা হচ্ছে দেখা যায় যে টিভি ছেড়ে দিয়ে আমরা হচ্ছে বাচ্চাকে খাওয়াই, এগুলো কোনো কিছু খাওয়ানো এবং হচ্ছে দেখানোর অভ্যাস করা, এগুলো থেকে দূরে থাকা লাগবে। যেসব বাচ্চার যদি কথার সমস্যা মনে করা হয়, আপনার বাচ্চা কিছুটা ঠিকই আছে, আমার মনে হয় যে যদি আপনি যদি ডিলে মনে করেন তাহলে যেসব কথা বললাম, কোনো ডিভাইস ইউজ করা, একে স্ক্রিন টাইম বলে, এইসব বাচ্চাদের জন্য কোনো স্ক্রিন এক্সপোজ করা হবে না। স্ক্রিন সাধারণত দিয়ে প্লে স্টেশনগুলো ব্যবহার করে, কেউ দেখা যায় যে কম্পিউটারে হচ্ছে খেলার জন্য দিয়ে খেতে দেয়, এইগুলো করা যাবে না। এবং অন্য সময় হচ্ছে তাকে থামানোর জন্য হয়তো দেখা গেল মোবাইল দিয়ে রাখলো, এটা যদি না করেন তাহলে দেখা যাবে যে কথার ব্যাপারে কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস খেয়াল রাখলে যে বাচ্চা যদি শুনতে পায় ঠিক মতো তাহলে দেখা যায় যে স্পিচ সাধারণত ডেভেলপ হতে কোনো অসুবিধা হয় না। মোহাম্মদ মমিনুল প্রশ্ন করছেন, স্যার আমার বাবুর বয়স 9 মাস, জন্ম থেকেই ওর মাথায় খুব ঘন চুল ছিল, কিন্তু ইদানিং ওর মাথায় উপরের অংশ থেকে চুল কমে গেছে আর আমার বাবুর মাথা খুব গরম থাকে, এগুলো কেন হচ্ছে এবং যদি বলতেন। খুব ভালো প্রশ্ন করছেন যে বাচ্চাদের সাধারণত প্রথম 1 বছর কিন্তু দ্রুত ব্রেনটা ডেভেলপ করে, যার জন্য বাচ্চার মাথা কিন্তু শরীরের অন্য অংশ থেকে এমনিতেই গরম থাকে। বাচ্চার মাথা গরম মানে এই না যেটা জ্বর। আপনার কোনো সময় জ্বর সন্দেহ হলে আপনি থার্মোমিটার যদি বগলে 2 মিনিট রেখে দেখবেন যে জ্বর কত উঠে। যদি জ্বর না হয় তাহলে মাথায় হাত দিয়ে কোনো সময় করবেন না যে এটা জ্বর কেনা। 9 মাসের বাচ্চা যেহেতু, আপনার বাচ্চার চুল সামনের অংশ হচ্ছে আগে ঘন ছিল, উঠে গেছে, ভয়ের কোনো কারণ নেই, আবার পুরো চুল হবে এবং চুল উঠবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটাতে অন্য কোনো চিকিৎসার প্রয়োজন পড়বে না। ওর যদি ওজন যদি ঠিক মতো বাড়ে তাহলে এই প্রথম 6 মাসে আমি বলছি যে বুকের দুধ যদি খেয়ে থাকে, পরবর্তী সময়ে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার যদি আপনি দেন তাহলে ইনশাল্লাহ বাচ্চা ঠিক মতোই থাকবে এবং চুল বা অন্য সবই গজাবে, ভয় নাই। মেঘলা প্রশ্ন করছেন, আমার বাচ্চার বয়স 7 মাস, তার অতিরিক্ত অ্যালার্জি, খুব চোখ চুলকায়, গা ঘামাচির মতো হয়ে যায়। 7 মাসের বাচ্চা দেখা যায় যে অনেক সময় চোখ সে হচ্ছে নাড়াচাড়া করে, গায়ে যদি কোনো অ্যালার্জির মতো মনে হয় তাহলে এখানে মনে রাখা লাগবে যে বাড়ির অন্য কারো এটা হয় কিনা, মানে হাতে পায়ে কোনো চুলকানির ভাব আছে কিনা। যদি না থাকে, শুধু চোখ চুলকানোর জন্য কোনো ভয় নাই এবং হচ্ছে কোনো রকম চিকিৎসার প্রয়োজন পড়ে না। আর অন্য গায়ে যদি এরকম লাল লাল ইয়া যদি হয় তাহলে সেটা মনে রাখা লাগবে যে এটা স্ক্যাবিস কিনা, যে
সংক্রামক না, একজনের থেকে আরেকজনের পার হয় এরকম, বাড়িতে যদি আর কারো যদি না থাকে, শুধু বাবুরই যদি হয়, তাহলে এরকম ক্ষেত্রে একটা অ্যান্টিহিস্টামিন যদি ড্রপ বা এরকম যদি আমরা 5 দিন যদি খাওয়াই তাহলে ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াবেন। অ্যান্টিহিস্টামিন সাধারণত প্রথম দিকে খাওয়ানো, সরাসরি এমনিতেই খাওয়ানো ঠিক না। একজন ডাক্তার যদি মনে করে তাহলে দিবে, তাছাড়া কোনো কিছুই প্রয়োজন পড়ে না। আরেকজন প্রশ্ন করছেন যে বাচ্চার মাথায় চুল পাতলা হলে কি বেশি হবে, টাক পড়লে চুল ঘন হবে কিনা, এর ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে উত্তর দিলাম। বাচ্চাদের কিন্তু চুল পড়ে যাওয়ার স্বাভাবিক, এবং আবার পুরো চুল উঠে যায়, কোনো যেতে অসুবিধা হয় না। আরেকজন প্রশ্ন করছেন, এখানে নাম দেওয়া নাই, সরকারি ক্যাম্পেইনে ভিটামিন এ খাওয়াতে পারেনি, এখন কি করব? আপনি যদি ভিটামিন এ না খাওয়াতে পারেন তাহলে হচ্ছে নিয়ম হচ্ছে যে প্রতি 6 মাস পর পরই ভিটামিন এ খাওয়ানো হয়, যেটা গভর্নমেন্ট সাধারণত ক্যাম্পেইনে খাওয়ায়। আপনি যদি না খাওয়াতে পারেন, এখানে বয়স দেওয়া নাই, নিয়ম হচ্ছে যে 6 মাসের নিচে 50,000 ইউনিটের ভিটামিন এ একবার খাওয়ানো, আর 6 মাস থেকে 1 বছরের মধ্যে 1 লাখ ইউনিটের একটা ভিটামিন এ খাওয়ানো, আর 1 বছরের উপরে সাধারণত এটাতে 2 লাখ ইউনিটের শক্তির একটা ভিটামিন এ খাওয়াতে হয়। আপনি খাওয়াতে না পারলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ভিটামিন এ খাওয়াতে পারেন। বাচ্চার রক্তশূন্যতা কেন হয়? রক্তশূন্যতার করণীয় কি? খুবই ভালো প্রশ্ন। রক্তশূন্যতা মনে রাখবো যে জন্মের থেকে শুরু করে অনওয়ার্ড সবসময় আমরা খেয়াল রাখবো যে বাচ্চা যদি রক্ত স্বল্পতা কিন্তু হতে পারে। এটা হতে পারে কি জন্য? যে বাচ্চার যদি আয়রনের ঘাটতি যদি হয়, আর বংশগত কিছু অসুখ যদি হয়, সেক্ষেত্রে আয়রনের ঘাটতিগুলো যেসব বাচ্চা আমরা বলি পুরো বাচ্চা বা টার্ম বাচ্চা সঠিক সময় হয়েছে, 40 সপ্তাহে মায়ের পেটে থাকা লাগবে, এই যদি না থেকে দেখা গেল একটা বাচ্চা 37 সপ্তাহের আগে হয়ে গেল, তাহলে কিন্তু মার দেহের থেকে যে আয়রনটা বাচ্চার কাছে আসার কথা সেটা যদি না আসে, তাহলে এটাকে কম পুরু বাচ্চা যদি হয়, তাহলে এই সমস্যাটা হয় যে আয়রনের ঘাটতির জন্য তার রক্ত স্বল্পতা হতে পারে। টার্ম বাচ্চারও দেখা যায় যে বুকের দুধ যদি খায়, এসব বাচ্চার অসুবিধা হয় না। বুকের দুধ ছাড়া অন্য যে বুকের যে খায়, যদি আর্টিফিশিয়াল খায়, এদের কিন্তু সাধারণত রক্ত স্বল্পতা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে খাবারের আয়রন ঘাটতির জন্য হয়। সেই ক্ষেত্রে আমরা প্রিটার্ম বাচ্চাদের প্রথম থেকেই আয়রন সরবরাহ করি, আর টার্ম বাচ্চারাও সাধারণত 42 দিনের পরে, প্রিটার্ম দুটারই সাধারণত 42 দিনের পরে থেকে আয়রন সরবরাহ করা হয়। আয়রন কোনো ঔষধের সাথে আমরা আয়রন আছে কিনা এবং আয়রন জাতীয় ঔষধই আমরা প্রেসক্রাইব করে থাকি, সেটা যদি খাই তাহলে কিন্তু আর রক্ত স্বল্পতা হয় না। এরকম ক্ষেত্রে আমরা মনে রাখবো যে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এটা করা উচিত, কারণ শুধু আয়রন খাওয়ালে হয় না, এর সাথে ফলিক অ্যাসিড খাওয়াতে হয়, আরও কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে, সেই ওষুধগুলো খাওয়াতে হয়। আর খাওয়ার সময় মনে রাখবো, যদি একটা বাচ্চা প্রথম 6 মাস শুধুই বুকের দুধ খায় এবং 6 মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার যদি খায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আয়রনের ডেফিসিয়েন্সি অনেকাংশেই কমে যায়। তারপরেও যেসব প্রিটার্ম লো বার্থ ওয়েটের ঘাটতি পড়ে, সেসব আয়রন এবং ফলিক অ্যাসিড বাইরে থেকে সরবরাহ করতে হয় এবং প্রতিদিনই খাওয়াতে হয়। একজন ডাক্তারের পরামর্শ নিলেই আপনি এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন। আরেকজন ভাই প্রশ্ন করছেন যে বাচ্চাদের প্যাম্পাস পরালে র্যাশ হয়, এটা কেন, এটার করণীয় কি? খুবই ভালো প্রশ্ন। দেখেন, প্যাম্পার পরাতে পারবেন যদি, প্যাম্পার পরানোর নিয়ম হচ্ছে যে যতবারই প্রস্রাব পায়খানা করবে ততবারই কিন্তু আপনাকে প্যাম্পারটা চেঞ্জ করে ফেলা লাগবে। আপনি এটা করতে পারবেন না যে সন্ধ্যা রাতে প্যাম্পার পরায় দিলেন, পরের দিনে সকালে প্যাম্পার এখানেই প্রস্রাব করতেছে, এখানেই পায়খানা করতেছে, বাচ্চা সারা রাত ওই প্যাম্পারে ওইখানে ওই পায়খানা প্রস্রাবের মধ্যেই থেকে গেল। এটা করলে কিন্তু র্যাশ দমন করার কোনো রকম ইয়ে নাই। এটা খুবই কি বলবো, অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি। এইভাবে প্যাম্পার পরানো হবে না। প্যাম্পার পরালে রাত্রে যদি 3 বার প্রস্রাব করে, 4 বার প্রস্রাব করে, পায়খানা করে, তাহলে 3-4 বারই পরিবর্তন করে দিয়ে পরাতে পারেন। আর যদি তা না পারেন, দরকার হলে বাচ্চাকে প্যাম্পার বিহীন রাখতে হবে, আর অথবা হচ্ছে সুতি কাপড় পরায় রাখলেন,
বারবার হচ্ছে হাত দিয়ে দেখালে প্রস্রাব করলে এটা ফেলে দিয়ে আর একটা পরায় দিতে পারলেন। যদি প্যাম্পারও এইভাবে পরান তাহলে কিন্তু র্যাশ সাধারণত হয় না। আর যদি হয়ে যায় তাহলে সাধারণত এখন ভালো করার জন্য অনেক ধরনের আছে, জিঙ্ক অক্সাইড পাওয়া যায়, অয়েন্টমেন্ট পাওয়া যায়, এবং এগুলোর সঙ্গে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও হয়, অ্যান্টি ফাঙ্গাল সহকারে এগুলো ওষুধগুলো পাওয়া যায়। কিছু কিছু হচ্ছে ডিরাস নামে পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়। এগুলো যদি দিয়ে দেন দিনে 2 বার বা 3 বার করে যেখানে হয় সেই জায়গাতে, তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যায়। তবে মনে রাখবো যে এটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল না যে প্যাম্পার আমি পরায় রাখলাম আর সেই প্যাম্পার সারা রাত ওর ভিতরেই পায়খানা প্রস্রাব করলো, সকালে খুলে দিন, এরকম করা চলবে না। যখনই পায়খানা প্রস্রাব করবে তখনই প্যাম্পার চেঞ্জ করে দেওয়া হবে, তাহলে দেখবেন যে র্যাশ হবে না। বাসায় পোকামাকড় মারার বিষ সহ নানা ক্ষতিকর জিনিস থাকে, অনেক সময় বাচ্চারা সেটা মুখে দিয়ে ফেললে আমরা কি করব? এটা কোনো অবস্থাতেই কিন্তু হতে দেওয়া যাবে না যে আমি পোকা মারার ওষুধ রাখলাম এবং হচ্ছে আমরা উকুন মারার ওষুধ রাখলাম, সার পোকা মারার ওষুধ রাখলাম, তারপরে হচ্ছে তেলাপোকা মারার ওষুধ রাখলাম, আর বাচ্চাটা খেয়ে ফেললো। এটা খেয়ে ফেললে কিন্তু চিকিৎসার সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া লাগবে, এবং এটা বিষক্রিয়া হয়, নিয়ে বাচ্চাকে অনেক ধরনের খুব কষ্টকর চিকিৎসা দিতে হয়। তবে আমি বলবো দয়া করে আপনারা হচ্ছে এটা বাচ্চার থেকে দূরে রাখবেন, পারতপক্ষে না রাখাই ভালো। আর যদি রাখতে হয় তাহলে যেন এটা আউট অফ রিচ অফ দ্য চিলড্রেন বলে, বাচ্চাকে কোনো অবস্থায় যেন এটা নাগালে না থাকে, বাচ্চার নাগালের বাইরে রাখবেন। এটা খেয়ে ফেললে কিন্তু খুব কঠিন চিকিৎসা, এটা খেয়ে ফেললে কিন্তু বিষ, এটা এটা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে এর চিকিৎসা নিতে হবে। এটা যাতে না খায় সেই বুদ্ধি আপনাকে নিজেকেই করা লাগবে। বুদ্ধি হচ্ছে একটাই, বাড়িতে এটা না রাখা, অথবা রাখলে এমন জায়গায় রাখা যেটা বাচ্চা সংস্পর্শে আসবে না। আরেক ভাই প্রশ্ন করছে যে গলায় কাঁটা ফুটলে আমি কি করব? বিভিন্ন বয়সে এটা হয়, এটা কিন্তু বাচ্চার সমস্যা না। কোনো অবস্থাতেই নিজে নিজে যেন, যেটাকে আপনি ধরতে পারবেন না, সেই কাঁটা যেন ওঠার জন্য গলাতে চেষ্টা করবেন। তারপরে হচ্ছে একটা শক্ত কিছু দিয়ে হয়তো বের করার চেষ্টা করবেন, আঙ্গুল দিয়ে বের করার জন্য চেষ্টা করবেন, এটা করবেন না। যদি গলায় বেঁধেই থাকে তাহলে সবচেয়ে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যে এটা বের করে নেওয়া। আর যদি এটা হচ্ছে নিজের রিচের মধ্যে থাকে কাছাকাছি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে আমরা বের করার চেষ্টা করতে পারি। তবে পারতপক্ষে এইভাবে নিজে চেষ্টা করে আরও ক্ষত সৃষ্টি না করাই ভালো। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই যে কোনো ডাক্তারই সাধারণত করতে পারে। যদি উনি না করতে পারেন তাহলে ইএনটি স্পেশালিস্টের হচ্ছে প্রয়োজন পড়ে। তাহলে আমাদের সব জায়গাতেই এখন হচ্ছে ইএনটি স্পেশালিস্ট প্রায় থাকেই। আমরা যদি তার কাছে নিয়ে যাই বের করে নিই তাহলে সবচেয়ে ভালো হয়, এবং এটাই উচিত। আর একটা হচ্ছে আমার বাচ্চার কানের ময়লা কীভাবে পরিষ্কার করব, এটা একটু যদি জানাতেন। বাচ্চাদের হচ্ছে কানের যে ময়লা, এটা যদি তার অটাইটিস মিডিয়া না হয়, কানে যদি ইনফেকশন হয়ে যে পুঁজ গড়ে আসে, এইরকম যদি গড়ে না আসে, তাহলে কোনো অবস্থাতে আপনারা এই কানের হচ্ছে ওয়াক্স বলে, সেটা হচ্ছে খোল যেটা বলে আর কি, এইটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবে না, কারণ এটা ন্যাচারালি বাচ্চার ইয়ার থেকে বেরোয় আসবে। আর যদি খুবই মনে হয় ইম্প্যাক্টেড কোনো কিছু হয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে একজন ডাক্তারকে দেখালে এখানে কিছু কিছু ঔষধ আছে, সেগুলো যদি দিয়ে রাখলে এমনিতেই ইয়ে হয়ে যায়। কোনো অবস্থাতে আপনারা নিজেরা হচ্ছে কান পরিষ্কার করার চেষ্টা করবেন না, এটাতে দেখা যাবে যে একটা ইনফেকশন ইনভাইট হয়ে যায়। ইনফেকশন এখানে যদি ইন্ট্রোডিউস হয়ে যায় তাহলে দেখা যাবে যে এই শুধু কান পরিষ্কার করতে যাওয়ার জন্যই কানের অসুখ হয়ে গেল। কাজেই এটা করার কোনো প্রয়োজন নাই, বাচ্চাদের হচ্ছে কান নিজে নিজেই ঠিক হয়ে যায়। বেশি যদি কোনো আমি বললাম যে অটাইটিস মিডিয়া যদি হয়, সেই ক্ষেত্রে কান পরিষ্কার করা ইয়াটা ডাক্তাররা শিখিয়ে দেয় যে ইনফেকশন হয়, পুঁজ হয়ে আসে, সেই ক্ষেত্রে খালি পরিষ্কার করা যায়, আর অন্যগুলোর ক্ষেত্রে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। ওয়াক্স বা খোল যদি যেটা হয় সেটা এমনিতেই পরিষ্কার হয়ে যায়, এটা ন্যাচারালি হয়ে যাবে। আপনি দেখে বা করার চেষ্টা করবেন না, করলে দেখা যাবে যে এখানে ইনফেকশন হয়ে আরও খারাপ হয়ে যাবে। একজন প্রশ্ন করছেন যে যে বাচ্চা গরমে বাচ্চার গায়ে সরষের তেল মাখানো যাবে কিনা। খুবই ভালো প্রশ্ন। আমাদের সরষের তেল মাখানো একটা ট্র্যাডিশন হয়ে আসতেছে এবং দাদি নানিরা এটা হচ্ছে খুব পছন্দ করে। কিন্তু আমি বলবো যে বাচ্চার প্রথম 1 বছর কোনো অবস্থাতে সরষের তেল
মাথায়, গায়ে কোথাও দেওয়া যাবে না। কারণ সরষের তেলগুলোর মধ্যে একটা নিউরোটক্সিন নামে এক ধরনের জিনিস আছে, যেটা সাধারণত স্নায়ু বিকাশে একটু ব্যাঘাত করতে পারে। যার জন্য এই সময়ে সরষের তেল ব্যবহার করা ঠিক না। আমরা যদি অন্য কোনো কিছু ব্যবহার করতে চাই, যে বাচ্চার গা খসখসে বা এরকম, সেক্ষেত্রে আমরা লোশন ব্যবহার করতে পারি, কিন্তু সরষের তেলগুলো আমাদের ব্যবহার করা ঠিক হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, বাচ্চা তো চিপস, কেকস বাইরে খাওয়া পছন্দ করে, এতে কি বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? আমরা মনে রাখবো যে বাইরের যে খাবারগুলো, সেই খাবারের পদ্ধতি স্বাস্থ্যসম্মত কিনা। এবং আমরা দেখছি যে ম্যাক্সিমাম খাবারের এগুলো চিপস এবং এগুলো কিন্তু কালারিং এজেন্ট দিয়ে তৈরি করে। সঙ্গে যেগুলো হচ্ছে তেল ব্যবহার করে, এই তেলগুলোর ব্যাপারে সবারই সন্দেহ, এবং হচ্ছে একাধিকবার হচ্ছে পুড়ে যদি তেল, পোড়া তেল দিয়ে যদি তৈরি করে, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। বাইরে থেকে কোনো রকম চিপস বা কেক, এগুলো বাচ্চাদেরকে পরিহার করাই ভালো, এই সন্দেহের জন্য, যেগুলো আমি বললাম। সেই ক্ষেত্রে দেখা যায় পেটের অসুখ হওয়া, অযথা পেটের ব্যথা হওয়া, দেখা যায় যে বাচ্চার বলে যে পেটের ব্যথা, অথচ তার কোনো অসুখ নাই, শুধু এগুলো কালারিং এজেন্ট এবং হচ্ছে কিছু তেল, পোড়া তেল দিয়ে যেগুলো তৈরি করে, এগুলোতেই কিন্তু বেশি হয়। সেই জন্য বলবো যে খাবারটা কিন্তু হচ্ছে খারাপ না, এটা যদি বাড়িতে তৈরি করে দেয় তাহলে অসুবিধা নাই। কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলে মনে রাখবেন যে এই যে তৈরি করার সমস্যা, যেটা উচিত না, বেশিবার পোড়া তেল দিয়ে তৈরি করা এবং হচ্ছে কালারিং এজেন্ট ইউজ করা, এগুলো দেওয়া থাকে, এগুলোদের তৈরি করার জন্য এই খাবারগুলো খারাপ। তো এদের থেকে বাচ্চাকে দূরে রাখাই ভালো। তো এই মোটামুটি আমার মনে হয় আজকে প্রশ্নগুলো ছিল। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, আমরা হয়তো পরবর্তী সময়ে আবার আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।